হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল চেতনা। তোমাদের কাছে আমি যেমন বলেছিলাম যে ডাব্লিউবি এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য যে অ্যারিথমেটিকের সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আমি তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট করে দেবো। এবং আগের দিন যেমন আমরা ডিভিজিবিলিটি রুলস এবং ডেসিমেলস অ্যান্ড রেকারিং ডেসিমেলসের সম্পর্কে কিছুটা জেনেছিলাম, আজকে আমার সেকেন্ড ক্লাস। আজকে আমরা পড়ব প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট। তাহলে চলো শুরু করা যাক। তো প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট পড়ার জন্য তোমাদেরকে প্রথমে যে দুটো জিনিস সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য হচ্ছে যদি একজন ক্রেতার কাছে, যেমন ধরো একজন দোকানদার আছে, সেই দোকানদারটা কোনো জিনিস কারোর কাছ থেকে কিনছে, মানে ম্যানুফ্যাকচারার বা যে তৈরি করছে জিনিসটা তার কাছ থেকে সে দোকানদার কিনছে। তাহলে একটা দোকানদারের কাছে যখন সে কোনো জিনিস কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনছে, তার কাছে সেটা কিন্তু ক্রয় মূল্য এবং ম্যানুফ্যাকচারের কাছে সেটা তার বিক্রয় মূল্য। সিমিলারলি যখন আমরা সেই দোকানদারের কাছ থেকে সেই জিনিসটা কিনতে যাচ্ছি, তখন সেই দোকানদারের কাছে সেই জিনিসটা মানে বেচার সময় ও যে দামটাতে কিনেছে সেটা ক্রয় মূল্য, এবং যখন ও বিক্রি করছে তখন তার বিক্রয় মূল্য হচ্ছে, এবং আমি যখন যে জিনিসটা কিনছি তখন তার আমার সেই জিনিসটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে কোনো বিক্রেতার কাছে যে জিনিসটা বিক্রি হচ্ছে সেটা তার যদি বিক্রয় মূল্য হয়ে থাকে, আমাদের কাছে সেই দামটাই ক্রয় মূল্য হিসাবে চলবে। ঠিক আছে, এই জিনিসটাকে একটুখানি মানে বুঝতে হবে প্রথম। সেকেন্ড হচ্ছে কোনো বিক্রেতা যখন সে দোকান খুলে বসেছে, সে নিশ্চয়ই চাইবে যে আমি লাভ করব। তাহলে কোনো জিনিস যখন সে কিনছে, ক্রয় করছে, এবং সেই ক্রয়টা যখন কোনো কাস্টমারকে বিক্রি করছে, সেই যে দুটো দামের যে পার্থক্য, সেই দামের পার্থক্যটাকে আমরা লাভ বলবো। এবং লাভ কখন হবে? যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, অর্থাৎ বিক্রয় মূল্য ইজ গ্রেটার দ্যান যদি ক্রয় মূল্য হয়ে থাকে, তাহলেই আমরা তখন লাভ পাবো। ঠিক আছে, এই জিনিসটা লাভ হবে। আর আমরা যদি কখনো এমন করি যে ধরো দেখা যাচ্ছে যে কোনো দোকানদারে কোনো মাল হয়তো বিক্রি হচ্ছে না, কিন্তু তার মালটা হয়তো এমন, যেমন ফলের দোকান হতে পারে এরকম, যে তার ফল বিক্রি হচ্ছে না গো, বা সেই ফলের চাহিদা নেই তখন, কিন্তু দেখা যাচ্ছে যে ফলটা যদি না বিক্রয় হয় তাহলে তার ওটা খারাপ হয়ে যাবে। তখন সে হয়তো এমন করতে পারে যে সে যে দামে কিনেছে ফলটা, সে দামের থেকে কমে সেটাকে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তখন যে সিচুয়েশনটা আসবে সেখানে তার ক্ষতি হবে, মানে তার কি হবে না, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হবে। তখন সেই জিনিসটাকে আমরা বলবো ক্ষতির খাতায়। ঠিক আছে, তো এবং এইগুলো প্রত্যেকটাই কার উপর ডিপেন্ড করছে বলতো? এগুলো প্রত্যেকটাই ডিপেন্ড করছে যে বিক্রি করছে তার উপর। তার মানে যে লোকটা আগে কিনেছে মালটা, তার রেসপেক্টে কিন্তু সব জিনিসটা ঘটছে। তাহলে আমরা যদি কোনো লাভ শতাংশ আকারে বার করতে যাই, তাহলে আমরা কি করব না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এবং এটা হবে কার উপর না, ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, কেন ক্রয় মূল্যের উপর হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বললাম না, কারণ একটা জিনিস সে ক্রয় করেছে এবং সেটা রেসপেক্টে সে বিক্রয় করছে, যেটা ক্রয় মূল্যের থেকে দাম বেশি, সেই জন্য তার লাভ হচ্ছে। এবং শতাংশ কখন হবে? যখন সেটা 100 দিয়ে গুণ হবে। ঠিক আছে, শতাংশ হবে। কিন্তু লাভ কখন হবে? যখন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হবে, সেটাই লাভ হবে। এবং যখন আমরা শতাংশ বার করব তখন আমরা ক্রয় মূল্য দিয়ে সবসময় ভাগ করব। এটা কিন্তু মাথায় রাখবে। পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে একটা ছেলে লাভের শতাংশ বার করার সময় ভুল করে ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্যের উপর শতাংশটা বার করে ফেলেছে। তাহলে সে কত শতাংশ ভুল বার করেছে? তাহলে আমরা ধরে নিলাম যে একটা জিনিস 5 টাকা দিয়ে কিনেছে, ঠিক আছে, আর 6 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে ক্রয় মূল্যটা 5 টাকা, তাহলে 6 টাকায় যদি বিক্রি হয় আর 5 টাকায় যদি কিনে থাকে, তাহলে আমাদের লাভের শতাংশ কত হবে?
কত হবে 1/5, 1/5 ইন্টু 100 মানে হবে 20%, তাই তো? এবার তখন বলা ছিল যে সে ভুল করে বিক্রয় মূল্যের উপর মানে বার করে ফেলেছে, তাই তো? তাহলে হিসাবে তোমাকে ধরো কোশ্চেনটা যদি এরকম দেওয়া থাকতো যে বিক্রয় মূল্য, যেহেতু তুমি 6টা বিক্রয় মূল্য, তাহলে 1/6 ইন্টু 100 তাহলে কি হবে 16.66% বেরোচ্ছে। তাহলে দেখো একটা জিনিস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি না, কোনো একটা জিনিস যখন বিক্রয় মূল্যের উপর বার করা হবে তখন কিন্তু যেটা অরিজিনালি ক্রয় মূল্যের উপর বার করার কথা তার থেকে কিন্তু কম আসছে। তাহলে ধরো তোমাদের কাছে হয়তো দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে দেখা যাচ্ছে আর 5 সেকেন্ড সময় বাকি আছে, তুমি কোশ্চেনটা পড়ার জন্য হয়তো দেখা যাচ্ছে 2 থেকে 3 সেকেন্ড লাগবে, কিন্তু টিক মারতে গেলেও তোমাকে আরো 2 সেকেন্ড চাই, মানে গোল করার জন্য বা তোমার যদি কম্পিউটার স্ক্রিন হয় মানে ক্লিক করার জন্য। এবার তোমাকে কেন এই জিনিসটা আমি করে দেখালাম, এটার প্রথম কথা হচ্ছে যে যদি এরকম একটা কোশ্চেন আসে যে বিক্রয় মূল্যের উপর ভুল করেছে লাভের শতাংশ, বা আমি ধরে নিলাম যে ক্ষতির শতাংশটাও ভুল করেছে বিক্রয় মূল্যের উপর বার করেছে, তাহলে ক্রয় মূল্যের উপর যদি সঠিকটা বার করতো তাহলে কি হতো দেখো বিক্রয় মূল্যের উপর যেটা বার করেছে তার থেকে অবভিয়াসলি অরিজিনালটা বেশি হবে। তাহলে এটা সবসময় মনে রাখবে যে যখন আমরা যাই বার করি না কেন বিক্রয় মূল্যের উপর যদি বার করি, যদি বিক্রয় মূল্যটা যেহেতু বেশি আছে, আমি একটা জিনিস ভুল বলেছি, যদি ক্ষতির রেসপেক্টে বার করতাম তাহলে হয়তো ওটা ভুল অন্যরকম হয়ে যেত, আমি শুধু লাভের রেসপেক্টে বলছি। বিক্রয় মূল্য যেহেতু বেশি, ক্রয় মূল্যটা কম, যদি বিক্রয় মূল্যের উপর বার করি তাহলে অরিজিনালি যেটা ক্রয় মূল্যের উপর বার করার কথা তার থেকে সেটা কম বেরোবে, ঠিক আছে? এবং ক্রয় মূল্যের উপর বার করলে যেটা বেসিক্যালি ঠিক বেরোবে, ঠিক আছে? তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে লাভ বা ক্ষতি আমরা যাই বার করি না কারণ সবসময় আমরা ক্রয় মূল্যের রেসপেক্টেই বার করব, ঠিক আছে? এবং এই যে কোশ্চেনটা ধরো এরকম যদি কোশ্চেন দেওয়া থাকে, যে ধরে নিলাম একটা কোশ্চেন যে একটা ছেলে পরীক্ষায় বলেছে যে কোন একটা কোশ্চেন যেটার উত্তরে যে লাভের শতাংশটা বার করতে দিয়েছে, সেই লাভের শতাংশটা ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্যের উপর বার করেছে 16.66%। তাহলে অরিজিনালি কত হতো, ঠিক আছে? অরিজিনালি কত হতো সেটা তোমাকে বার করতে হবে। যদি এই কোশ্চেনটাই দিয়ে থাকে তাহলে তুমি কিভাবে বার করবে? আমি শুধু বললাম যে হ্যাঁ এটার থেকে এটা বেশি হবে। এবার আমি আর একটা প্রশ্ন দিতে পারি, ধরো সাপোজ আমি বলছি যে 20% যদি বলতো যে ভুল করে বিক্রয় মূল্যের উপর দেখলো বার করলো, দিয়ে দেখা যাচ্ছে যে বিক্রয় মূল্যের উপর শতকরাটা বার করেছে, লাভের শতকরা হারটা বার করেছে বিক্রয় মূল্যের উপর, যেটা দেখা যাচ্ছে 20%। তাহলে আমি যদি ক্রয় মূল্যের উপর বার করি তাহলে ভ্যালুটা কত আসবে? আমি তো 16টা জানি যে 20 আসবে, এখানে আমরা তো দেখলাম, কিন্তু 20টা হলে কত আসবে সেটা তুমি কি করে বার করবে তোমাকে যদি এরকম কোশ্চেনটা দেয়? এইটার একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা নাম হচ্ছে আপ ডাউন রুল, ঠিক আছে? আপ ডাউন রুল, ঠিক আছে? তোমরা চাইলে এটা লিখে নিতে পারো, ঠিক আছে? অনেক জায়গায় কাজে আসবে আপ ডাউন রুল, ঠিক আছে? আপ ডাউন রুল মানে হচ্ছে আচ্ছা তোমাকে আরেকটা কোশ্চেন দেখাই, দিয়ে কোশ্চেনটা দেখি এই কোশ্চেনটা আমি ফিরে আসবো, ঠিক আছে? আচ্ছা দেখো এই কোশ্চেনটা দেখো একবার, বলছে পেট্রোলের দাম যদি 25% বৃদ্ধি পেয়েছে, যদি ব্যয় একই থাকে তাহলে খরচের হ্রাসের শতাংশ নির্ণয় করো, ঠিক আছে? মানে বলতে চাইছে যে আমাদের যে পেট্রোল সেটার দাম বলছে 25% বেড়ে গেছে, মানে আগে যেটা 100 টাকা ছিল এখন দেখা যাচ্ছে যে পেট্রোলের দাম বেড়েছে 125 টাকা। তাহলে আমি ধরো পেট্রোল ভরতে গেছি, দিয়ে বললাম যে আমার 100 টাকা পেট্রোল দাও, 1 লিটার পেট্রোলের দাম আগে 100 টাকাই ছিল, তাহলে 1 লিটার পেতাম, তাহলে আমি 100 টাকারই নিতে চাই, ঠিক আছে? মানে ব্যয় একই থাকে, তাহলে খরচের হ্রাসের শতাংশ কত? মানে খরচের হ্রাসের শতাংশ বলতে এখানে কি না, আমি 1 লিটারের জায়গায় কতটা পেট্রোল পাবো এইটা আমাকে বার করতে হবে, বা কত শতাংশ কম পেট্রোল পাবো, আমি কতটা পাবো, যেহেতু পেট্রোল মানে এখানে কত টাকা এক্সাক্ট লিটারটা বলা নেই, শুধু বলেছে যে 25% বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমি কতটা কম পেট্রোল পাবো সেটা আমাকে এখানে বলতে বলেছে, ঠিক আছে? দেখো এখানে ওই আপ ডাউন রুলটা আমাদের কাজে দেবে, ঠিক আছে? আপ ডাউন রুলের যদি x বাই y যদি একটা ভগ্নাংশ থাকে, আমরা সবসময় পার্সেন্টেজকে এই পার্সেন্টেজটাকে তো x বাই y আকারে প্রকাশ করতে পারি।
এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করে নেব, ঠিক আছে। যদি এক্স বাই ওয়াইটা বলে যে বৃদ্ধি পাচ্ছে, তাহলে অন্যদিকে হ্রাস পাবে কতটা, সেটা হবে এই রকম যে এক্স বাই এক্স প্লাস ওয়াই, এটা হ্রাস পাবে, ঠিক আছে। আর যদি বলে দেয় যে এক্স বাই ওয়াই ভাগ হ্রাস পাচ্ছে, তাহলে বৃদ্ধি পাবে কতটা, না এক্স বাই এক্স মাইনাস ওয়াই, সরি ওয়াই মাইনাস এক্স হবে, এটা একটু ভুল লিখলাম। ঠিক আছে, এটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আপ ডাউন রুল, মানে এই অ্যারোটা মানে হচ্ছে কি বৃদ্ধি, তাহলে এই দিকে ওই জায়গায় ওটা আসবে হ্রাসটা বোঝাবো, মানে এই বৃদ্ধিটা হচ্ছে এই সেই বৃদ্ধি, আর এই হ্রাসটা চেয়েছে আমাকে এখানে এই হ্রাসটা বার করতে হবে। আর এদিকে যদি আমার হ্রাসের ভ্যালুটা বলে দেয়, তাহলে আমি এদিক থেকে বৃদ্ধির ভ্যালুটা পেয়ে যাবো ইজিলি। এবার তুমি এটা বাড়িতে বসে ক্যালকুলেশন করতে পারো যে আমি 100 টাকা দাম ছিল 1 লিটার পেট্রোল পাচ্ছিলাম, এখন 125 টাকা হয়েছে, তাহলে 1 লিটার আমি 100 টাকারই পেট্রোল ভরবো, তাহলে আমার কতটা কমবে, তুমি বার করতে পারো। আমি জাস্ট শুধু শর্ট টিপগুলো বলছি যে এইভাবেই উত্তরটা আসবে, ঠিক আছে। আমি আগেরটাও করে দেখাবো, ঠিক আছে। তোমাদের যেটা 16.66 ছিল সেটা 20% আদৌ আসছে কিনা সেটাও করে দেখাবো। দেখো 25%কে আমি ইংরেজিতে লিখছি, হ্যাঁ, এখানে 25%টা আমরা কি লিখতে পারি, 1/4, তো তাহলে 1/4 যদি বৃদ্ধি পায় তাহলে 1/5 কমবে, তাহলে এটা ভ্যালুটা হবে কত, 1/5, 20%, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর এটার ক্ষেত্রে তো কিছু অন্য প্রশ্নে পাবলিশ হবে, তাহলে এইখানে উত্তরটা আসবে শুধু কি খরচের হ্রাস কত পার্সেন্টেজ বার করো, এটা হবে 20%, ঠিক আছে। আমরা 1/4 থেকে 1/5 করলাম, কারণ 1/4 এই 4 প্লাস 1 হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে, এটা উত্তর আসবে, ঠিক আছে। এবার দেখো আমরা আগের কোশ্চেনটা ফিরে যাই। আচ্ছা, এখানে কিন্তু কিছু বলা নেই, এখানে বলা নেই বলতে আমরা কি জানি যে যদি আমরা এখানে আমরা কোশ্চেনটা কি ছিল জানো তো, যে বিক্রয় মূল্যের উপর যদি আমরা ভুলবশত ক্যালকুলেশন মানে লাভের শতাংশটা বার করি, তাহলে ক্রয় মূল্যের উপর বার করলে আমাদের কতটা আসার কথা, তো বিক্রয় মূল্যের উপর যেটা হবে সেটা তো সবসময় কম হবে, তাহলে বিক্রয় মূল্যের জিনিসটা কম, তাহলে 20% ডাউন। এবার 20% ডাউন মানে কি, 20% ডাউন মানে হচ্ছে 1/5 ডাউন, তাহলে উত্তর আসবে 5/1, মানে 1/4, এটা আপ, মানে এটা আসবে 25%, ঠিক আছে। সিমিলারলি দেখো আমি 16.66 বলেছিলাম, 16.66 মানে হচ্ছে ডাউন আছে, 16.66 মানে হচ্ছে 1/6 ডাউন, মানে 1/6 মাইনাস 1 মানে 1/5, 1/5 মানে হচ্ছে 20%, ঠিক আছে। তো বুঝা গেল, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার জিনিসটা, রুলটা ক্লিয়ার, যে আপ ডাউন রুলটা কোথায় কাজে লাগবে এবং কিভাবে কাজে লাগাতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। যদি এক্স বাই ওয়াই বৃদ্ধি হয়ে থাকে, সিমিলার প্যাটার্নে কোনো জিনিসকে যদি কমাতে হয়, সিমিলার প্যাটার্নে কোনো জিনিসকে যদি কমাতে হয়, যেমন ধরো যে সিনেমা হলে, একটা সিনেমা হলে সিনেমা দেখতে গেছো, যে দেখা যাচ্ছে যে সিনেমা হলের দাম প্রচুর বৃদ্ধি পেয়েছে, এই টিকিটের দাম প্রচুর বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। কিন্তু আমাকে একটা লোক বলছে আমি একটা প্রফিট ওরা বার করতে চাই, যে আমার এতগুলো লোককে আমার চাই যে সিনেমা হলে সিনেমা দেখতে আসুক, তাহলে আমার কত পার্সেন্টেজ লোক কম এলেও আমার কাজটা মিটে যাবে, সেইটা যদি বার করতে হয় তাহলে কিন্তু এই আপ ডাউন রুলগুলো কাজে লাগবে। মানে একদিকে বাড়ছে একদিকে কমছে, সেই ক্ষেত্রেই কিন্তু আপ ডাউন রুলটা চলবে। তো সিমিলারলি এটার ক্ষেত্রে কি হবে, এক্স বাই এক্স প্লাস ওয়াই এটা ডাউন হবে, মানে এদিকটা যদি বৃদ্ধি হয় এদিকটা হ্রাস, আর যদি এক্স বাই ওয়াইটা যদি হ্রাস হয়ে থাকে তাহলে এক্স বাই ওয়াই মাইনাস এক্স হবে বৃদ্ধি, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি। এখানে কোশ্চেনটা অন্যরকম দিয়েছে, তো ভালো করে বললে আশা করি বুঝতে পারবে। বলছে আইনক্সের সিনেমার টিকিটের দাম 40% কমানো হয়েছে, এর ফলে দর্শক সংখ্যা 25% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আইনক্সের সংগ্রহের উপর শতকরা কতটা প্রভাব পড়বে।
এইটা আলাদা একটা প্রশ্ন, ঠিক আছে। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে যে 40% বেড়েছে, তার জন্য 25% বৃদ্ধি পেয়েছে। আমরা যদি ধরি অন্যভাবে আমি কোশ্চেনটা করছি, ধরো যে 100 টাকা ছিল, তার জন্য 100টা লোক দেখতে আসতো, 100 টাকা দাম ছিল, 100টা লোক সিনেমা দেখতে আসতো, ঠিক আছে। তার জন্য তাহলে আমার কত ইনকাম হতো? 10,000 টাকা। এখন বলেছে কি 40% দাম কমানো হয়েছে, মানে এখন দাম হয়েছে 60 টাকা। 100 টাকা থেকে 40% মানে হচ্ছে 60 টাকা কমছে। আশা করি তোমরা এটা জানো যে শতাংশ হিসাবটা সবসময় 100-এর উপর হয়, সেই জন্য আমি 100 টাকা ধরে নিয়েছি। আর এর ফলে দর্শক সংখ্যা বলছে 25% বৃদ্ধি পেয়েছে। 25% বৃদ্ধি মানে 100-র জায়গায় 125টা দর্শক সংখ্যা হবে। তাহলে এবার এটাকে যদি তুমি গুণ করো, শতাংশ কমেছে 60 হয়েছে, আর এটা হচ্ছে 125 হয়েছে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে 160 ইন্টু 125, এটা হবে 60 ইন্টু 125 মানে হচ্ছে তোমার 7,500, ঠিক আছে। এবার এখানে 10,000 ছিল প্রথমে, এখন কি প্রভাব পড়ছে? 7,500 হয়ে গেছে, ঠিক আছে। দাম কমানো হয়েছে, 25% মাত্র বেড়েছে, ঠিক আছে, 7,500। তাহলে আমার ওভারঅল লাভ বা ক্ষতি কত হচ্ছে? দেখো এখানে প্রথমে আমরা 10,000 টাকা ইনকাম করছিলাম, এখন 7,500 টাকা ইনকাম হচ্ছে, তাহলে আমার তো ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? 2,500 টাকার ক্ষতি হচ্ছে না? 10,000 টাকার উপর আমরা কি বলেছিলাম সবসময়? ক্রয় মূল্যের উপর বা মেনের উপর আমরা সবসময় বার করব। তাহলে আমাদের 25% ক্ষতি হচ্ছে, তাই তো? এখানে বোঝা যাচ্ছে 25% ক্ষতি, যেহেতু এটা বেশি 10,000 টাকাটা। এবার আমরা অন্যভাবে একটা যদি করি তাহলে কিভাবে আসবে? একটা নিয়ম হচ্ছে কি, যদি বৃদ্ধি বা হ্রাস ঘটে পার্সেন্টেজ অফ এক্স এর, বৃদ্ধি বা হ্রাস ঘটলো পার্সেন্টেজ অফ ওয়াই এর, এটা হচ্ছে সূত্রটা, ঠিক আছে। এখানে প্রথম কি বলেছে? 40% কমেছে, তাহলে 40% কমলো মানে হচ্ছে 40। তারপর কি বলেছে? দর্শক সংখ্যা 25% বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। মাইনাস প্লাস গুণ করলে হচ্ছে মাইনাসই আসবে। 25 ইন্টু 4 মানে হচ্ছে কত? 100। একটা শূন্য আছে, 1000 হলো, 100 হলো, দুটো শূন্য কেটে গেল। 25 থেকে 40 বাদ দিলে হচ্ছে 15 মাইনাস 10, উত্তর আসবে -25, ঠিক আছে। তাহলে 25% কমছে আইনক্সের সংগ্রহ, মানে টাকা থেকে যে ইনকাম সেটা কমছে। তাও এখানেও আমরা বার করলাম 25% কমছে, এখানেও বার করলাম 25% কমছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এইভাবে এই অঙ্কগুলো সলভ করতে হবে। নেক্সট একটা কোশ্চেন দিয়েছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ 10% যদি হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের আগে সূত্র বলো। ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, এই আরটা কতবার আছে? দুবার আছে, আর ইনটু আর, তাই তো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 10% হ্রাস পায়, তার মানে আমাদের কি কি হবে? একবার 10% হ্রাস পেলো, আবার 10% হ্রাস পেলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 10 ইনটু 10 মানে 100 বাই 100, এটা কেটে গেল, তাহলে -20 প্লাস 1, ঠিক আছে। এটা যেন 0 করে দিও না, এটা 1 হবে, ঠিক আছে, -19। তাহলে -19% ক্ষেত্রফল হ্রাস পাবে, ঠিক আছে। বোঝা গেল? সেম নিলাম, মাইনাসে এক্স মাইনাসে ওয়াই, এখানে যেহেতু 10% দুটোই বৃত্তের ব্যাসার্ধ, এটা যদি প্লাস হতো প্লাস প্লাস করতাম, এখানে কি হবে না এই দুটো সাইনের প্রথমে গুণফল করবে, যদি মাইনাস মাইনাসে প্লাস আছে প্লাস, মাইনাসে প্লাসে প্লাস, যেটা আসবে এক্স ওয়াই বাই 100, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্রটা, বুঝতে পারলে? আচ্ছা, 3 নম্বর এটা হয়ে গেছে। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেন আসি। বলছে একটি ব্যক্তি 42 টাকা প্রতি কেজি দরে 36 কেজি চাল কিনেছিল। সে তার 1/3 অংশ 20% লাভে এবং বাকি 7% ক্ষতিতে বিক্রি করেছিল। মোট ক্ষতি না লাভ তা বের করো, ঠিক আছে। এইটা হচ্ছে কনসেপ্ট। এই কোশ্চেনটা যে কনসেপ্টের উপর বেস করে, সেটা হচ্ছে কি না
সমান ক্রয় মূল্যের উপর বেস করে এটা কিন্তু তৈরি। মানে সমান ক্রয় মূল্য বলতে কি, এই যে প্রথম যে লাইনটা আছে, এক ব্যক্তি 42 টাকা কেজি দরে 36 কেজি চাল কিনেছিল, এই লাইনটা শুধুমাত্র দিয়েছে তোমাদেরকে একটু কনফিউজ করার জন্য, যে এত টাকা এত কেজি চাল কিনেছে এত টাকা দিয়ে। কিন্তু আমাদের শুধু দরকার এইটুকু অংশ, 1/3 অংশ 20% লাভে বার করেছে, আর বাকি 7% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, এখানে তো আমাদের মেন দেখতে হবে যে, যেহেতু দেখতে বলেছে মোট ক্ষতি না লাভ কত হলো সেটা বার করতে, কত টাকা ক্ষতি বা লাভ যদি বলতো সেটা বার করা যেত। ঠিক আছে, কিন্তু তার জন্য এই জায়গাটার উপর বেশি নজর দেওয়ার প্রয়োজন মনে হয় না, এটাতে আছে। শুধু এখানে কি বলছে না, ধরো একটা চাল আছে, যে এতটা পরিমাণ ধরো চাল আছে। ঠিক আছে, আমার চাল আছে কত 36 কেজি, এখানে 36 কেজি চাল বলেছে। ঠিক আছে, আমি ধরে নিলাম। ঠিক আছে, আমি প্রথমে বলছিলাম যে তোমাদের দরকার নেই, তাও তোমাদের বোঝানোর জন্য, তুমি যেহেতু হয়তো অনেকে ভাববে যে কেন ধরবো না, কেন কোশ্চেনটা দিয়েছে বা কেন। তো 36 কেজি ধরো চাল আছে, তার 1/3 অংশ মানে কত 12 কেজি। তাহলে আমরা ধরলাম এটা 12 কেজি, এটা 12 কেজি, তাহলে এটা ধরলাম 12 কেজি, এটা ধরলাম 12 কেজি, এটা ধরলাম 12 কেজি, 3 12 36। এটা কি বলেছে 20% লাভে বিক্রি করেছে, তাহলে 20% লাভে মানে এইটুকু চাল 20% লাভে বিক্রি করেছে। ঠিক আছে, 20% লাভে, আর বাকি মানে এই দুটো 7% ক্ষতিতে বিক্রি করেছে, এই দুটো অংশ 7% ক্ষতিতে বিক্রি করেছে। এবার তুমি যদি ভাবো যে 42 টাকা করে কেজি, তাহলে 20% লাভ। কারণ তোমরা যদি ধরো এরকম একটা ব্যাপার আছে, যে ধরো ক্রয় মূল্য আছে 100 টাকা, এটা তো নিশ্চয়ই জানো, এগুলো আমি বলিনি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। ক্রয় মূল্য 100 টাকা, ধরো লাভ বলে যে 10%, তাহলে বিক্রয় মূল্য কত হওয়ার কথা এটা যদি বলে, তাহলে বিক্রয় মূল্য কত হওয়ার কথা এটা যদি বলে, তাহলে হবে 100 ইন্টু 10/100 প্লাস 100। ঠিক আছে, এইটা কারণ হচ্ছে এটা ক্রয় মূল্য, আর এইটা হচ্ছে তোমার লাভটা। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, এটা 10 টাকা লাভ বেরোলো, আর 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে 100 টাকার উপর তোমার যদি কোনো কিছু বেরোয়, তাহলে 110 টাকা, মানে যেটা থাকবে সেইটাই ওই 100 সঙ্গে যোগ হয়ে যাবে। এবার যদি সেই রেসপেক্টে 200 থাকতো, তাহলে 200 যদি ক্রয় মূল্য হয়ে থাকতো, তাহলে লাভ যদি 10% হতো, তাহলে কত টাকা হবে 200 প্লাস 200 ইন্টু 10/100। ঠিক আছে, মানে কি হবে উত্তরটা, এটা বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা বিক্রয় মূল্য। আমরা কি বলেছিলাম, লাভটা সবসময় আমরা বলেছিলাম যে লাভটা সবসময় হবে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তো এখান থেকে মানে ঘুরিয়ে যদি তুমি এই ইকুয়েশনটা আমরা বার করি, মানে লাভ থেকেও, লাভের যে ইকুয়েশনটা আমরা বলেছিলাম যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইনটু 100%, সেখান থেকেও বিক্রয় মূল্যের যদি ইকুয়েশনটা আমরা বার করি, কিন্তু সেমই বেরোবে। ঠিক আছে, তাহলে এটা বেরোবে তোমার 200 প্লাস 20 মানে হচ্ছে 220 টাকা। ঠিক আছে, 220 টাকা। তো এইগুলো তো আমরা জানো, আশা করছি তোমরা সবাই জানো। তো এইগুলো নিয়ে সেই জন্য খুব একটা বেশি ডিসকাশন আমি করিনি প্রথম থেকে, আমি মেনলি পুরো ডাইরেক্ট কোশ্চেন এসেছি। আচ্ছা, এবার তোমরা ধরো এখানে লেখা আছে যে 42 টাকা প্রতি কেজিতে ও কিনছে, তাহলে 42 টাকা যদি 20% লাভ হয়, 20% লাভ হয়, তাহলে 42 ইন্টু 20 মানে হচ্ছে 84, মানে এটা যদি 42 ইন্টু 20 মানে 84, মানে 8 টাকা 40 পয়সা লাভ হচ্ছে 20%, মানে 8 টাকা 40 পয়সা মানে 50 টাকা 40 পয়সা হচ্ছে তোমার দামটা দাঁড়াচ্ছে এই 12 কেজি চালের। এই 12 কেজি চাল আর এই 12 কেজি চালে 7% করে ক্ষতি হয়েছে। এবার 7% 42 টাকার 7% করে ক্ষতি বার করতে গেলেও বহুত ঝামেলা আছে। কিন্তু একটা জিনিস তোমাদের একটু বলি, যে ধরো তোমাকে দামটা 42 টাকা না দিয়ে 100 টাকা দিয়েছে, যদি এরকম হতো। ঠিক আছে,
100 টাকা যদি দিত তাহলে তো জিনিসটা অনেক সুবিধার হতো, তাই না? কারণ আমার পার্সেন্টেজগুলো বার করতে সুবিধা হতো। যে ধরলাম আমার 36 কেজি চাল 12 করে ভাগ আছে, এটা 12 এটা 12 এটা 12, এটা বলেছে 20% লাভে আছে আর এগুলো 7% ক্ষতিতে আছে। দুটোই যেহেতু বলেছে সেই জন্য দুটোকেই 7 ধরে নিলাম। এবার এই 42 টাকার জায়গায় আমি যদি ধরি 100 টাকা লাভ, 100 টাকা হলো কেজি, তাহলে এটার দাম কত বেরোবে? 120 টাকা। এটা যদি হয় 7 টাকা তাহলে এটা 93 টাকা, এটা হবে 93 টাকা, তাই তো? তাহলে আমার কি বেরোচ্ছে, ওভারঅলটা কি বেরোচ্ছে বলো দেখিনি? যে 120 টাকা, সরি 120 টাকা, আর এটা নিয়েছে আমার 93 টাকা, এটা নিয়েছে আমার 93 টাকা। তাহলে টোটাল যদি যোগ করি তাহলে 3 3 6 9 9 18 2 20 0 আর 2 306 টাকা বেরোচ্ছে। আর আমার টোটাল যদি আমি ধরি যে দামগুলো, যেহেতু এটা 100 টাকা ছিল, এটাও 100 টাকা, এটাও 100 টাকা ধরে নিয়েছিলাম তো তিনটেকে, তাহলে 300 টাকা। তাহলে আমরা যদি 300 দিয়ে বাদ দিই, দিয়ে 300 দিয়ে ভাগ করে দিই, তাহলে তো আমার পার্সেন্টেজ লাভটা বেরিয়ে যাচ্ছে 6/300 ইন্টু 100%, মানে 2% লাভ হচ্ছে আমার, তাই তো? 2% লাভ হয়ে যাচ্ছে, 2% লাভ হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এখান থেকে আমরা এত কিছু করে দেখা গেলাম যে আমার 2% লাভ হয়ে যাচ্ছে। এবার আমি যদি সিমিলার জিনিসটাকে যদি ওইভাবেই বার করি, যে আমরা ধরে নিলাম যে আমার টোটাল জিনিস হচ্ছে একটা, যার 1/3 অংশ আমরা ধরেছি 20% লাভে, একটা অংশ ধরেছি 7% ক্ষতিতে, আর একটা অংশ ধরেছি 7% ক্ষতিতে। তাহলে 20 - 14 বাই আমার তো টোটাল 1, তাই তো? না, টোটাল হচ্ছে আমার 3, যেহেতু এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তাহলে টোটাল 3। তাহলে 20 থেকে 6 বাদ দিলে 3, 3/2 6/3 মানে হচ্ছে 2% আমার লাভ। তাহলে দেখো এই জিনিসটা আরো তাড়াতাড়ি হলো নাকি? যে আমরা শুধু কি করলাম, যে আমার ধরো 3টে ভাগ বলেছে, 1/3 অংশ বলেছে আর বাকি বলেছে, তাহলে আমি ধরে নিলাম 3টে অংশ ভাগ করে নিলাম, প্রথমেরটা 20, তারপরটা -7, তারপরটা -7, তাহলে আমার 3টে অংশ, একটা 20% লাভ করেছে, তারপরে 7% ক্ষতি করেছে, তারপর 7% ক্ষতি, তাহলে 7 7 14, 20 থেকে 14 বাদ দিলে 6, 6/3 2% লাভ। তাহলে আমার এতগুলো কিছু করে যতটা বেরোলো তার থেকে এইটা কত তাড়াতাড়ি বেরোলো না? তাহলে সেই জন্য সবসময় চেষ্টা করবে যে যদি এরকম বলা থাকে যে ধরো এরকম একটা কোশ্চেন দিয়েছে যে একটা জামা, একটা দোকানে 4টে একই জামা রয়েছে, একটা জামা বলছে 10% লাভে বিক্রি হয়েছে, একটা জামা বলছে 20% ক্ষতিতে বিক্রি হয়েছে, একটা জামা বলছে 15% লাভে বিক্রি হয়েছে, একটা জামা বলছে 7% লাভে বিক্রি হয়েছে। তাহলে টোটাল কত টাকা ওভারঅল তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে আমি ধরে নিলাম যে 4টে জামা ছিল, প্রথমেটা 10% লাভে, তারপরটা 20% ক্ষতিতে, তাহলে 10% লাভে, তারপরটা 20% ক্ষতিতে, তারপরটা 15% লাভে, তারপরটা 7% লাভে। তাহলে আমার টোটাল কি বেরোচ্ছে? 15 10 25, 25 থেকে 20 বাদ দিলে হচ্ছে +5, 5 + 7 আছে 12, 12/4, মানে আমার টোটাল ওভারঅল 3% মাত্র লাভ হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে যদি তুমি কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করো তাহলে কিন্তু তোমার মুখে মুখে উত্তর চলে আসবে। ঠিক আছে? জিনিস কিন্তু কনসেপ্টটাকে তোমাকে জানতে হবে যে কিভাবে উত্তরটা আসছে। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এইখানেও সমান সিপি ইকুয়াল সিপির একটা কোশ্চেন দিয়েছে, যে কি বলছে যে আমরা যদি এই কোশ্চেনটাকে মানে দেখতে পাবো, যে বলছে একটা দোকানদার 45 টাকায় 12টি পেন্সিল কিনে 40 টাকায় 7টি পেন্সিল বিক্রি করে, তার লাভ কত? দেখো 45 টাকায় 12টা পেন্সিল কিনে যদি 40 টাকায় 7টা পেন্সিল বিক্রি করছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে 12টা পেন্সিলের দাম হচ্ছে 45 টাকা, তাহলে একটা পেন্সিলের দাম কত হবে? 45/12। আর এখানে 7টা পেন্সিল কিনেছে কত? 40 টাকায়, তাহলে একটা পেন্সিলের দাম কত? 40/7। তাহলে দেখো এটা ক্রয় মূল্য চলে এলো, এটা বিক্রয় মূল্য চলে এলো। এবার দেখো কোনটা বড় না ছোট আছে। আশা করছি বিক্রয় মূল্যটাই বড় আছে। 40/7 - 45/12, 7 12 84, এখানে গুণ করলে মানে একদম 4 12 48 -
45 সাথে 35 3 28 28 31 5 2 6 1 184 মানে তোমার ওটা মোটামুটি একটা লাভ বেরোচ্ছে তোমার 8 দুগুণে 16 4 দুগুণে 8 মানে 202 এর কাছাকাছি, তাই তো? এটা 2 বেরোচ্ছে, 2 মানে 2 বেরোবে আসল কথা। 2 বাই এটা 45/12 দিয়ে যেহেতু ভাগ হবে, তারপর পার্সেন্টেজটা আমি বার করতে পারবো, ঠিক আছে? তাহলে 12 গুণে 24, ঠিক আছে? 24 বাই 45 এরকম কিছু একটা বেরোবে, ঠিক আছে? মানে মোটামুটি একটা এরকম কিছু বেরোবে, ঠিক আছে? এটা তো কোনো একদম সার্টেন বোঝা যাচ্ছে না, বাট এরকম কিছু একটা বেরোবে। কিন্তু এই অঙ্কটাকেও আমরা এইভাবে করবো না, শর্টকাট করা যায়। দেখো আমরা কি লিখবো, যে 12টা পেন্সিল আমরা কিতে পাচ্ছি 45 টাকায় পাচ্ছি, আর 7টা পেন্সিল কতই পাচ্ছি 40 টাকায় পাচ্ছি। আমরা এর সঙ্গে এটা গুণ করবো, 7 × 45 কত হচ্ছে, 5 7 35, 3 4 7 28 29 30 31 315 টাকা। আর 12 সঙ্গে 40 গুণ করবো, 4 বার আছে 480 টাকা। দেখো এখানে কিন্তু তাই এসেছিল, কিন্তু আমরা 84 দিয়ে ভাগ করেছিলাম, এই 7 × 84। এইখানে কিন্তু এই 84টার প্রয়োজনটা হবে না গো। এইটাই হচ্ছে তোমার ক্রয় মূল্য, আর এইটাই হচ্ছে তোমার বিক্রয় মূল্য। তাহলে দেখো এখান থেকে দেখে বুঝতে পারছো যে বিক্রয় মূল্যটা বেশি। তাহলে 480 থেকে 315 বাদ দাও, দিয়ে 315 দিয়ে ভাগ করে দাও, কিন্তু 100% হচ্ছে তোমার প্রফিট পার্সেন্টেজ। তাহলে 5 2 6, ঠিক আছে? 165/315 ইন্টু 100%, এটা ভাগ করলে বেরোবে তোমার 5 3 15, 5 1 5, আর 5 6 30, 5 3 15, 31/63, তাই তো? কাইন্ড অফ এরকম একটা উত্তর আসবে, বাট এইখানে একটা অন্যরকম এলো, ঠিক ভুল করলাম। 5 3 15, 5 3 সরি 33 আচ্ছা 3 11 33, আর 3 21 63, 11/21। আর এখানে কত আসছে দেখো, মোটামুটি ওই রকমই একটা আসছে। এটাও যদি আমি কাটাকুটি করতাম, তাহলে দেখো এটা যদি 22 হতো, বা এটা যদি 42 হতো, তাহলে দেখো 11 মোটামুটি মানে একটা তো রেঞ্জ আসছে, কিন্তু উত্তরটা আসবে এইটাই, ঠিক আছে? 1100/21। মানে যখন পরীক্ষার হলে উত্তর যেটা দেওয়া থাকবে, তখন কিন্তু উত্তরটা 1100/21ই এরকম রেসপেক্টই আসবে, কিন্তু পার্সেন্টেজটা, ঠিক আছে? মোটামুটি এরকমই একটা পার্সেন্টেজে থাকবে। 5 6 30, 5 3 15, 5 3 15, 5 3 15, ঠিক আছে? এরকম কিছু একটা উত্তর আসবে, ঠিক আছে?